হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্র চিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আসবে। বড় কোশ্চেনের উত্তর ও সাজেশন পেতে, কমন পেতে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্র চিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। গান্ধীবাদের অর্থ কি? গান্ধীবাদের মূল নীতি। অহিংসার অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। ফার্স্ট পয়েন্ট কি লিখবে? গান্ধীবাদ। প্রচলিত অর্থে রাষ্ট্র দার্শনিক বলতে যা বোঝায় মোহনদাস করমচাঁদ গান্ধী তা কিন্তু ছিলেন না। তাকে প্লেটো, অ্যারিস্টটল, মিল বা বেন্থামের মতো রাষ্ট্রবিজ্ঞানীও বলা যায় না। কোনো রাজনৈতিক মতবাদ বা দর্শনে প্রতিষ্ঠা করতে চাননি। নিজের রাজনৈতিক দর্শনকে প্রচার করা বা তাকে প্রতিষ্ঠা করে যাওয়ার জন্য একদল অনুগামী তৈরি করে যাওয়ারও কোনো ইচ্ছে তাঁর ছিল না। ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির হাত থেকে পরাধীন ভারতকে শৃঙ্খলমুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে নেমে গান্ধীজি এক আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের কথা তাঁর চিন্তাধারায় তিনি বহুভাবে ব্যক্ত করেন। পরবর্তীকালে তা গান্ধীবাদ নামে পরিচিত লাভ করে। শুধু ভারতের প্রেক্ষিতে ভারতবাসীর দিকে তাকিয়ে নয়, সারা বিশ্বের প্রেক্ষিতে বিশ্ববাসীর দিকে তাকিয়ে গান্ধীজি এমন কতকগুলি মৌলিক ধারণা ব্যক্ত করে গেছেন যা মানুষের কাছে গান্ধীবাদ বলে স্বীকৃতি পেয়েছে। তার পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অহিংসা। গান্ধীজির মতাদর্শের মূল নীতি হলো অহিংসা। তাঁর রাজনৈতিক আন্দোলনে ইয়ং ইন্ডিয়া, হরিজন প্রভৃতি পত্র পত্রিকা, বিভিন্ন প্রবন্ধে এবং বক্তৃতায় অহিংসার ধারণা ব্যক্ত হয়েছে। ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনার সময় গান্ধীজি অহিংসার শক্তিকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন। তাঁর কাছে অহিংসা শুধু একটি পদ্ধতি নয়, একটি আদর্শ। তাই শুধু রাজনৈতিক আন্দোলন পরিচালনার জন্য তিনি অহিংসার নীতিকে ব্যবহার করেননি। তাঁর সর্বদয় সমাজকে তিনি এক অহিংস সমাজ হিসেবে গঠন করতে চেয়েছিলেন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অর্থ। সাধারণভাবে অহিংসা বলতে অন্যকে হিংসা না করা বা অন্যের ক্ষতি না করাকেই কিন্তু বোঝায়। অহিংসাকে শুধু এই সংকীর্ণ অর্থে বা নেতিবাচক অর্থে গান্ধীজি গ্রহণ করেনি। তার কাছে অহিংসার অর্থ ছিল আরও ব্যাপক এবং ইতিবাচক। ব্যাপক ও ইতিবাচক অর্থে অহিংসা বলতে বোঝায় এক চরম নিঃস্বার্থপরতা। এ হলো প্রতিপক্ষকে ভালোবেসে তার হৃদয় জয় করা। সর্বোপরি অহিংসা হলো অপরের কল্যাণ সাধন। অহিংসা হলো পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এক অটুট বন্ধন। গান্ধীজি বলেছিলেন, অহিংসা বলতে আমি জগতের সবচেয়ে সক্রিয় শক্তিকে বুঝি। অহিংসা হলো সর্বোত্তম আদর্শ। বিশ্বের মহান নীতিগুলির মধ্যে একটি হলো অহিংসা। বিশ্বের কোনো শক্তি অহিংসাকে নিশ্চিহ্ন করতে পারবে না। অহিংসা মৃত্যুহীন। গান্ধীজি অহিংসাকে ব্যক্তিগত স্তর থেকে জাতিগত স্তরে উন্নতি করেছিলেন। তিনি তত্ত্ব বা দর্শন হিসেবে অহিংসার অর্থকে আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। পণ্ডিতদের মতে এখানেই তার মৌলিকত্ব। পরবর্তী কি পয়েন্ট রয়েছে? প্রকৃতি। গান্ধীজির তত্ত্ব অনুসারে অহিংসার প্রকৃতি বিশ্লেষণ করলে যে বিষয়গুলির কথা উঠে আসে সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? অহিংসার মধ্যে ভীরুতা বা কাপুরুষতার স্থান নেই। গান্ধীজির অহিংসা তত্ত্বে ভীরুতা বা কাপুরুষতার কোনো স্থান নেই। কাপুরুষতার চেয়ে হিংসাকে তিনি শ্রেয় বলে মনে করতেন। গান্ধীজির মতে অহিংসা হলো সাহসিকতার সর্বোচ্চ শিখর। অহিংসা প্রয়োগ করতে তরবারি চালানোর
তুলনায় অনেক বেশি সাহসের দরকার হয়। ভীরুতা কোনোভাবেই অহিংসার সঙ্গে খাপ খায় না। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। পূর্ণ অহিংসা বাস্তবে অসম্ভব। গান্ধীজি উপলব্ধি করেছিলেন যে পূর্ণ অহিংসা বাস্তবে সম্ভব নয়। জীবন রক্ষা, স্বাস্থ্য রক্ষা ও খাদ্য সংগ্রহের ক্ষেত্রে হিংসার প্রয়োজন হতে পারে। তিনি একথা সুস্পষ্টভাবে বলেছিলেন, হিংসা যদিও আইন সিদ্ধ নয়, তবুও যখন তা আত্মরক্ষার জন্য বা অরক্ষিতকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়, তখন সেটা কাপুরুষোচিত নতি শিকারের তুলনায় অনেক বেশি সাহসিকতার কাজ। তবে গান্ধীজি এটা মনে করিয়ে দিয়েছিলেন, আমাদের ন্যূনতম হিংসার পথটিকে বেছে নিতে হবে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অহিংসা হলো আত্মিক শক্তি। গান্ধীজি মনে করতেন অহিংসা হলো আত্মিক বা নৈতিক শক্তি, এ হলো ঈশ্বরের শক্তি। এভাবে অহিংসার প্রকৃতিকে আধ্যাত্মিক তাকে আরোপ করতে চেয়েছিলেন গান্ধীজি। অহিংসার ধর্মীয় ভিত্তির ওপর তাঁর দৃঢ় বিশ্বাস ছিল। তিনি বলেছিলেন, ঈশ্বরের জীবন্ত বিশ্বাস ছাড়া অহিংসায় জীবন্ত বিশ্বাস অসম্ভব। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। হিংসার প্রতিরোধে অহিংসা। গান্ধীজির দৃঢ় বিশ্বাস ছিল নিষ্ঠুরতার জবাব নিষ্ঠুরতা দিয়ে দেওয়ার মধ্যে নিজে নৈতিক ও বৌদ্ধিক দেউলিয়াপনা প্রকাশ পায়। তার বক্তব্য হলো অহিংসা দিয়ে হিংসাকে প্রতিরোধ করতে হবে। এজন্য অহিংস সৈনিককে আত্মপীড়নের মধ্য দিয়ে হিংসাকারীর হৃদয়ের পরিবর্তন ঘটানোর চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে গান্ধীজি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, হয় তুমি চোরকে তারই অস্ত্র দিয়ে নিরস্ত করবে বা করার চেষ্টা করবে, অথবা ভালোবাসা দিয়ে তাকে জয় করবে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সামাজিক গুণ হিসেবে অহিংসা। গান্ধীজি অহিংসাকে নিছক একটি ব্যক্তিগত গুণ বলে মনে করতেন না। তাঁর মতে অহিংসা হলো একটি সামাজিক গুণ যা সামাজিকভাবে অনুশীলন করা যায়। গান্ধীজি চেয়েছিলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও অহিংসার প্রসার ঘটুক। এভাবে তিনি অহিংসা সম্পর্কিত প্রাচীন ধ্যান ধারণাকে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে এবং সামাজিক স্তর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উন্নতি করতে চেয়েছিলেন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। গণতন্ত্র ও অহিংসা। গান্ধীজি গণতন্ত্র ও অহিংসার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, গণতন্ত্র ও হিংসা একসঙ্গে চলতে পারে না। যেসব রাষ্ট্র আজ শুধু নামেই গণতান্ত্রিক, তাদের হয় খোলাখুলি সর্বগ্রাসী রূপ নিতে হবে, নতুবা প্রকৃত গণতান্ত্রিক হয়ে উঠতে গেলে সাহসের সঙ্গে অহিংস হতে হবে। জাতীয় স্তরে অহিংসাকে স্বীকৃতি না দিলে সাংবিধানিক বা গণতান্ত্রিক সরকার বলে কিছু হতে পারে না। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সমালোচনা। গান্ধীজির অহিংসা সম্পর্কিত তত্ত্বটি নানান দিক থেকে সমালোচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে, অতিমাত্রায় ধর্মীয় প্রকৃতির। গান্ধীজি তাঁর অহিংসা তত্ত্বকে যেভাবে ধর্মীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন এবং যেভাবে তিনি অহিংসার ওপর আধ্যাত্মিকতা আরোপ করেছিলেন, অনেকে তা মেনে নিতে পারেননি। সমালোচকদের মতে যারা ধর্ম বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, তাদের কাছে গান্ধীজির অহিংসা তত্ত্ব মূল্যহীন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বাস্তব রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আধুনিক যুগের বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে গান্ধীজির অহিংসা তত্ত্বকে সমালোচকরা অপ্রাসঙ্গিক বলে রায় দিয়েছেন। তাদের মতে বাস্তব রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক, সেখানে হক্স ও ম্যাকিয়াভেলি ক্ষমতাধর রাষ্ট্রের ধারণা অধিকতর প্রাসঙ্গিক। তাছাড়া বর্তমান যুগে অহিংসা নীতির সাহায্যে রাষ্ট্র পরিচালনা কার্যত অসম্ভব। কাজেই আজকের বাস্তব রাজনীতিতে গান্ধীজির অহিংসা তত্ত্ব কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে অচল। গান্ধীজি তাঁর অহিংসার নীতিকে ব্যক্তিগত ক্ষেত্র থেকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রয়োগের পক্ষপাতী ছিলেন। সমালোচকরা বর্তমান দুনিয়ার প্রেক্ষিতে এই ধারণাকে অচল বলে রায় দিয়েছেন। তাদের মতে জাতীয় ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই অহিংসার নীতির প্রয়োগ একটি সম্পূর্ণ ইউটোপীয় বা কাল্পনিক ধারণা ছাড়া আর কিছুই নয়।
পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। স্ববিরোধিতা। গান্ধীজি একদিকে অহিংসার নীতির পূর্ণ প্রয়োগের সপক্ষে সওয়াল করেছিলেন, অন্যদিকে নিজেই এর সাফল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার অহিংসা নীতিতে পুরোপুরি বিশ্বাসী কতজন মানুষ আছে তাই নিয়ে যথেষ্ট সন্দেহ হয়। বলা বাহুল্য যে তদানীন্তন ভারতে অধিকাংশ জনগণ, এমনকি কংগ্রেস দলের অনেক নেতৃবৃন্দ ও গান্ধীজির অহিংসাকে নীতি হিসেবে গ্রহণ করতে পারেননি। এবারে তোমরা লিখবে উপসংহার বা মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে গান্ধীজির অহিংসার নীতি পুরোপুরি উপলক্ষণীয় নয়। আধুনিক যুগে সন্ত্রাসবাদ কবলিত বিশ্বে প্রতিনিয়ত হানাহানি আর রক্তক্ষয়ী হিংসাত্মক সংঘর্ষ দেখে মানব সমাজ বিধ্বস্ত। এই অবস্থায় গান্ধীজির অহিংসার নীতি শুধু ভারতে নয়, সারা বিশ্বে শেষ আশ্রয়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।